মানুষ যখন বলে যে পেপ গার্দিওলা ইয়াং খেলোয়াড়দের ডেভেলপ করতে পারে না, নার্চার করতে পারে না, আমার তখন বেশ হাসি লাগে। বিকজ পেপ গার্দিওলার ১০০টা দোষ থাকতে পারে, ১০০টা ভুল থাকতে পারে। কিন্তু এই দোষ তাকে কখনো দেওয়া যাবে না যে তিনি ইয়াং প্লেয়ার নার্চার করতে পারেন না। আপনি ম্যানচেস্টার সিটির কথাই দেখুন। ম্যানচেস্টার সিটির এই টিমটাতে তরুণ বেশ কিছু খেলোয়াড় কিন্তু রয়েছেন যারা কিনা পেপ গার্দিওলার আন্ডারে ফ্লারিশ করছেন এবং আস্তে আস্তে বিশ্বসেরা খেলোয়াড় হওয়ার দিকে চলে যাচ্ছেন। ওই তালিকারই সর্বশেষ সংযোজন নিকো ও রাইলি। আমার কাছে আশ্চর্য লাগছে এই ছেলেটার ট্যাকটিক্যাল ভার্সেটাইলিটির কথা চিন্তা করে। বিকজ পেপ গার্দিওলার টিমে ফুলব্যাক হওয়াটা কিন্তু চারটিখানি কথা নয়। পেপ গার্দিওলার টিমে ফুলব্যাক হওয়ার জন্য সেরকম ভার্সেটাইল হইতে হয়। তাকে, অফকোর্স তিনি যেহেতু পেপ গার্দিওলার টিমে খেলছেন, তাকে বল পায়ে চূড়ান্তভাবে দক্ষ হতে হয়, ফ্যান্টাস্টিক বল প্লেয়ার তো হওয়াই লাগে। এবং একই সঙ্গে ডিফেন্ডার হওয়ার কারণে ডিফেন্সিভ সলিডিটি মেনটেন করার জন্য যতগুলো প্রিন্সিপালস রয়েছে, সেটা ট্যাকলিং হোক, ইন্টারসেপশন হোক, অ্যান্টিসিপেশন হোক, টাইমিং হোক, সব কিছুতে দুর্দান্ত থাকতে হয়। আবার আধুনিক ফুটবলে শাইন করার জন্য আপনাকে একাধিক পজিশনে খেলার যোগ্যতা থাকতে হবে, আপনার সেই পরিমাণ ফিজিক্যালিটি থাকতে হবে। আপনাকে ফুলব্যাক হওয়ার জন্য সময় মতো আন্ডারল্যাপিংয়ের সময় আন্ডারল্যাপ করতে হবে, ওভারল্যাপিংয়ের সময় ওভারল্যাপ করতে হবে। কোচ যখন আপনাকে ইনভার্ট করতে বলবে তখন আপনাকে মিডফিল্ডে ইনভার্ট করতে হবে, এবং কোচ আপনাকে যখনই সাইড লাইন স্ট্রেচ করে দাঁড়িয়ে থাকতে বলবে তখন আপনাকে সাইড লাইন স্ট্রেচ করে দাঁড়িয়ে থাকতে হবে। নিকো ওরাইলি, আ পার্সন হু ইজ অনলি 20 ইয়ার্স অফ এজ, এই কাজগুলো সিমলেসলি করছেন। মজার ব্যাপার হলো এই সিজনের আগেও আমি জানতাম যে নিকো ওরাইলি ইজ আ মিডফিল্ডার, কিন্তু এই মিডফিল্ডারটাকেই পেপ গার্দিওলা এই সিজনে যেভাবে লেফট ব্যাকে ট্রান্সফর্ম করছেন, দ্যাট ইজ নো শর্ট অফ ফেনমিনাল। আমরা এর আগেও দেখেছি যে মিডফিল্ডারদেরকে ফুলব্যাক বানানো বা ফুলব্যাকদেরকে সেন্ট্রাল মিডফিল্ডে খেলানো নিয়ে পেপ গার্দিওলার একটা ফেটিশ রয়েছে। আপনারা বায়ার্ন মিউনিখের কথাই চিন্তা করুন। বায়ার্ন মিউনিখে যখন পেপ গার্দিওলা করছিলেন তখন আমরা কি দেখতাম? ফিলিপ লাম, জোসুয়া কিমিখ, দাভিদ আলাবার মতো খেলোয়াড়েরা মিডফিল্ডেও খেলতে পারতেন, ফুল ব্যাকেও খেলতে পারতেন। বিকজ তাদের ওই টেকনিক্যাল অ্যান্ড ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্সও যেরকম ছিল, তারা একই সঙ্গে বল প্লেয়িং ক্যাপাবিলিটির ক্ষেত্রে অত্যন্ত ব্রিলিয়ান্ট ছিলেন, যে কারণে তারা মিডফিল্ডেও খেলতে পারতেন এবং একইভাবে ফুল ব্যাকের ভূমিকাতেও কিন্তু খেলতে পারতেন। শুধু তাই নয়, ম্যানচেস্টার সিটিতে যখন পেপ গার্দিওলা প্রথম প্রথম আসলেন তখন লেফট ব্যাকে তিনি কিছুদিন ইংল্যান্ডের মিডফিল্ডার ফ্যাবিয়ান ডেলফকে কিন্তু খেলিয়েছিলেন। অর্থাৎ তার কাছে মনে হয়েছিল যে লেফট ব্যাকে খেলার জন্য একটা ফুটবলারের যেরকম বল প্লেইং ক্যাপাবিলিটি থাকার দরকার, যেরকম ট্যাকটিক্যাল এবং টেকনিক্যাল ব্রিলিয়েন্স থাকা দরকার, সেটা ফ্যাবিয়ান ডেলফের রয়েছে। যদিও ফ্যাবিয়ান ডেলফকে বিশ্বসেরা কোনো তারকার কাতারে তুলতে পারেননি পেপ গার্দিওলা, কিন্তু নিকো ওরাইলি এই 20 বছর বয়সে যা দেখাচ্ছেন তাতে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে উনি যদি উনার এই প্রোগ্রেশনটাকে মেনটেন করতে পারেন তাহলে হি ইজ গোয়িং টু বি দ্য মেইন স্টার্টিং লেফট ব্যাক অফ ইংল্যান্ড ফর ইয়ার্স টু কাম। ইংল্যান্ডের কথা বলছিলাম, ইংল্যান্ডের লেফট ব্যাকের কথা যদি আমরা চিন্তা করি তাহলে চেলসির কিংবদন্তি লেফট ব্যাক অ্যাশলি কোল যাওয়ার পরে ইংল্যান্ড কিন্তু কোনো জাতের লেফট ব্যাক পায় নাই। অ্যাশলি কোলের ওই ফেলে যাওয়া জায়গাটা এত বছর ধরে অনেক লেফট ব্যাক এসেই ফুলফিল করার চেষ্টা করেছেন, কেউই কিন্তু সেভাবে সাকসেসফুলি ফুলফিল করতে পারেননি। সো এইবারের বিশ্বকাপের আগে দিয়ে ইংল্যান্ডের জন্য সুসংবাদ, নিকো ওরাইলি চলে আসছেন। উনি যেভাবে খেলছেন সেটা যদি উনি কন্টিনিউ করতে পারেন তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি 2026 বিশ্বকাপের মেইন লেফট ব্যাক নিকো ওরাইলি হচ্ছেন। তো আমার কাছে কি মনে হচ্ছে, ওয়াই হি ইজ সো স্পেশাল? হি ইজ সো স্পেশাল বিকজ অফ হিজ ভার্সেটাইলিটি। উনি কোনো ওয়ান ডিমেনশনাল প্লেয়ার নন, যেহেতু উনি মিডফিল্ডেই খেলতেন, একটু আগে যে জিনিসটা বললাম, তার বল প্লেইং ক্যাপাবিলিটি অনেক বেশি, যে কারণে উনি ডিফেন্সে থাকলেও উনি শর্ট স্পেসে বল বের করে নিয়ে আসতে পারেন, তার ওই টেকনিক্যাল ব্রিলিয়েন্সটা রয়েছে। আবার তিনি যেহেতু একটু লম্বা চওড়া আছেন, একটু গাট্টা গোট্টা রয়েছেন, তার ওই ফিজিক্যালিটিও কিন্তু রয়েছে। ফিজিক্যালিটি থাকার কারণে উনি নিজের বক্সে প্রতিপক্ষের যে কোনো অ্যাটাকারকে সফলভাবে মার্কিংও করতে পারেন, ওই ফিজিক্যালি বুলিও করতে পারেন। আবার ম্যানচেস্টার সিটি যখন সেট পিস পায় তখন সেট পিস অ্যাটাক করার জন্য প্রতিপক্ষের ডিবক্সে ঢুকে গিয়েও কিন্তু তিনি কখনো কখনো গোল করে আসেন, যেটা কিনা আমরা সান্তিয়াগো বার্নাবেউতে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে সাম্প্রতিক ম্যাচে দেখলাম। ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে এই 20 বছর বয়সী ছেলে সান্তিয়াগো বার্নাবেউতে গিয়ে দলকে জিতিয়ে এসেছে গোল করার মাধ্যমে। ডিফেন্সের কথা তো বাদই দিলাম। শুধু তাই নয়, সে ম্যান অফ দ্য ম্যাচও কিন্তু হয়েছে। অর্থাৎ তার মেন্টালি যে সে কত ম্যাচিওর একটা ফুটবলার, এটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি। যখনই দরকার উনি ইনভার্ট করছেন, যখনই দরকার ওভারল্যাপ করে সামনে চলে যাচ্ছেন, যখনই দরকার আন্ডারল্যাপ করে মিডফিল্ডারের মতো সামনে বক্স টু বক্স রানস নিচ্ছেন। এগুলো কোনো ওয়ান ডিমেনশনাল ফুলব্যাকের কাজ নয়। ম্যানচেস্টার সিটির লেফট উইঙ্গারের ভূমিকায় এই সিজনে জেরেমি ডকু দুর্দান্ত খেলছেন, এবং জেরেমি ডকুর দুর্দান্ত খেলার পেছনে নিকো ওরাইলির ভূমিকাও কিন্তু যথেষ্ট বেশি। জেরেমি ডকু যখন সাইড লাইন স্ট্রেচ করে দাঁড়িয়ে থাকেন, যখন সাইড লাইন থেকে ড্রিবল করে বক্সের মধ্যে ঢুকে যেতে চান, তখন নিকো ও রাইলি
নিজেদের মিডফিল্ডে ইনভার্ট করে ঢুকে যান এবং আন্ডারল্যাপ করে ডোকুকে সেই সাপোর্ট দেন। আবার কখনো কখনো ডোকু যদি ডিরেক্টলি ডি বক্সের মধ্যে ঢুকে যান সাইড লাইনে না থেকে, তখন নিকো ওরাইলি কিন্তু সাইড লাইন বরাবর গিয়ে ডোকুর সাথে ওই কম্বিনেশনগুলো এনশিওর করেন। এই যে ম্যাচের মধ্যে এরকম স্প্লিট সেকেন্ডে সিদ্ধান্ত নেওয়ার যে সক্ষমতা, এটাই নিকো ও রাইলিকে অনেক বেশি দক্ষ বানাচ্ছে। অ্যান্ড টমাস টুখেলের আন্ডারেও কিন্তু আমরা দেখেছি যে তিনি যখন বায়ার্ন মিউনিখের কোচ ছিলেন, তিনি যখন চেলসির কোচ ছিলেন, সম্প্রতি উনি ইংল্যান্ডের দায়িত্ব নিয়েছেন। টমাস টুখেল কিন্তু অত্যন্ত ভার্সেটাইল একজন ম্যানেজার এবং তিনিও ফুল ব্যাকে ওই ধরনের খেলোয়াড়ই চান যিনি কিনা অনেক বেশি ট্যাকটিক্যালি ভার্সেটাইল। সো নিকো ও রাইলি ক্যান ডু অল দোজ থিংস দ্যাট আ ম্যানেজার ওয়ান্টস ফ্রম আ হাইব্রিড ফুল ব্যাক। ও রাইলি যে কত বেশি ট্যালেন্টেড সেটার একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। ম্যানচেস্টার সিটির সেকেন্ড গোলটা করেছিলেন আর্লিং হালান্ড একটা পেনাল্টি থেকে, রিয়াল মাদ্রিদের এগেনস্টের ম্যাচের কথাটাই বলছি। পেনাল্টিটা ম্যানচেস্টার সিটি কিভাবে পেয়েছিল? আপনি দেখুন জেরেমি ডোকু এবং নিকো ওরাইলির মধ্যেকার যে কম্বিনেশনটা, ডোকু সাইডে চলে যাচ্ছিলেন দেখে নিকো ওরাইলি স্পটেড আ স্পেস ইন দ্য মিডফিল্ড, যে কারণে উনি ইনভার্ট করে আন্ডারল্যাপিং এর মাধ্যমে উনি জেরেমি ডোকুকে সাইড লাইনে রেখে নিজে ভিতরে ঢুকে গেলেন, বক্স আক্রমণ করলেন। ডোকু তখন তাকে দেখে বলটা পাঠালেন তার দিকে। নিকো ওরাইলি তখন একজন ট্রেডিশনাল ফুল ব্যাকের মতো প্রপারলি বাম পা ইউজ করে একটা ক্রস দিলেন। রুডিগার যদি আর্লিং হল্যান্ডকে না ফেলে দিতেন তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ওই ক্রসটা থেকে হেড করে আর্লিং হল্যান্ড কিছু না কিছু একটা করে ফেলতে পারতেন। এই যে বিভিন্নভাবে নিকো ওরাইলি একটা দলের আক্রমণে থ্রেট হিসাবে কাজ করছেন, এটাই কিন্তু একটা ফুল ব্যাকের সবচেয়ে বড় গুণ। তো 2026 বিশ্বকাপে আমি এক্সপেক্ট করবো এই খেলোয়াড়টা যেন ইংল্যান্ডের মেইন লেফট ব্যাক হয়।